আসসালামু আলাইকুম বন্ধুরা। পৃথিবীতে চোর তো অনেকেই রয়েছে, কিন্তু আজকের গল্পটা এমন কিছু প্রফেশনাল চোরদেরকে নিয়ে যারা কোটি কোটি ডলারের স্বর্ণ চুরি করার জন্য বেরিয়েছিল। তাদের প্ল্যান এতটাই নিখুঁত ছিল যে সিকিউরিটি কিংবা পুলিশ অফিসার কারোরই কিছুই করার থাকে না, শুধুমাত্র হা করে দেখা ছাড়া। কিন্তু আসল খেলাটা শুরু হয় চুরি শেষ করার পর থেকে, কারণ তাদের মাঝখান থেকে একজন তাদের পুরো টিমের সঙ্গে বেইমানি করে ফেলে। তো আজকের এই গল্পটা শুরু হয় ইতালির সুন্দর শহর ভেনিস থেকে। এখানে জন নামের একজন বয়স্ক কিন্তু চরম অভিজ্ঞ সিন্দুক ভাঙার একজন এক্সপার্ট জেল থেকে ছাড়া পেয়ে যায়। সে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে তার জীবনের শেষ একটা বিশাল বড় চুরি করবে। তারপর সে চিরকালের জন্য এ চুরি করার কাজটা একেবারে ছেড়ে দেবে। তো জনের একটা মেয়েও ছিল যার নাম ছিল স্টেলা, আর তারা দুজনকে খুবই ভালোবাসত। জন এখন মজা করে স্টেলাকে বলে যে এবার আমি তোমার জন্য একটা স্পেশাল গিফট নিয়ে আসবো মামুনি। কিন্তু স্টেলা হাসতে হাসতে জবাব দেয় যে দেখো বাবা, এবার কিন্তু তাহলে ওই উপহারের বিলটা যত্ন করে রেখো, কারণ চুরির জিনিস আমার একেবারেই পছন্দ না। জন তার কথা শুনে মুচকি হাসে, আর তারপর জন তার পুরো টিমের সঙ্গে গিয়ে দেখা করে। এই টিমের মাস্টারমাইন্ড ছিল চার্লি, যে কিনা সকল চুরির প্ল্যানিং করে। এছাড়াও ল্যাল নামের একজন ছিল যে কিনা কম্পিউটার আর হ্যাকিংয়ের মাস্টার ছিল। রব নামের একজন ড্রাইভারও ছিল যাকে পুলিশও কখনো ধাওয়া করে ধরতে পারে না। এছাড়াও লেফটিয়ার ছিল বোমাবাজির এক্সপার্ট, আর স্টিভ এই মিশনের একটা গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছিল। তাদের সকলের টার্গেট ছিল সমুদ্রের ধারে তৈরি হওয়া একটা আলিশান বিল্ডিং, যেখানে প্রায় $35 মিলিয়ন সোনা একটা মজবুত সিন্দুকের ভেতরে রাখা ছিল। চারিদিকে অস্ত্রধারী গার্ড পাহারায় ছিল, তাই সামনে দিয়ে গিয়ে চুরি করা একেবারে অসম্ভব ছিল। আর এই কারণে এই টিম এমন একটা প্ল্যান বানায় যেটা কেউ কল্পনাও করতে পারে না। কারণ স্টিভ চুপচাপ বিল্ডিংয়ের নিচে থাকা একটা সুড়ঙ্গের কাছে পৌঁছে যায়, আর তার বাকি সঙ্গীরা নৌকাতে করে নিচে যে যার পজিশন নিয়ে নেয়। এখন সকলের নজর শুধুমাত্র সেই একটা মুহূর্তের দিকে ছিল যেখান থেকে তাদের জীবনের সবচেয়ে বড় চুরিটা শুরু হতে চলেছিল। ওদিকে ল্যাল তার হাইটেক সিস্টেমের সাহায্যে পুরো বিল্ডিংটা স্ক্যান করতে শুরু করে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে সিন্দুকের একেবারে সঠিক লোকেশন পেয়ে যায়। সে সাথে সাথে সকল তথ্য স্টিভের কাছে পৌঁছে দেয়। তো এবার প্ল্যানের সবথেকে বিপজ্জনক অংশটা শুরু হতে যাচ্ছে, কারণ স্টিভ খুবই সাবধানে প্লাস্টিক এক্সপ্লোসিভ ছাদের উপরে সেট করে ফেলে। প্রতিটা জিনিস একেবারে মিলিমিটার পর্যন্ত মেপে মেপে লাগানো হয়, কারণ সামান্য একটা ভুল পুরো মিশনটাকে ধ্বংস করে দিতে পারে। তো যখনই সকল প্রস্তুতি শেষ হয়ে যায় তখন সে ডেটোনেটর অন করে দেয়, আর পরের মুহূর্তেই এক জোরালো বিস্ফোরণ হয়। উপরে থাকা আস্ত সিন্দুকটা মেঝে ভেঙে সোজা নিচে এসে পড়ে, যেখানে টিমের বাকিরা আগে থেকেই সেটার জন্যই অপেক্ষা করছিল। আর এক সেকেন্ডও নষ্ট না করে তখন সবাই মিলে সিন্দুকটাকে মোটর বোটে তুলে নেয় আর সেখান থেকে বেরিয়ে পড়ে। ওদিকে গার্ড আর পুলিশ যতক্ষণ না বুঝতে পারে যে আসলে এখানে হচ্ছেটা কি, ততক্ষণে আসলে অনেক দেরি হয়ে যায়। তারা সাথে সাথে ওই মোটর বোটটাকে ধাওয়া করা শুরু করে দেয়। তাদের মনে হয় যে চোরেরা সকল সোনা নিয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু এখানেও চার্লি সবাইকে বোকা বানিয়ে দেয়। পুলিশ যে সিন্দুকটার পিছু করছিল সেটা আসলে আসল সিন্দুক ছিল না, বরং এটা শুধুমাত্র একটা চাল ছিল তাদের। আসল সিন্দুকটা তো বিস্ফোরণের পরে সোজা পানির গভীরে গিয়ে পড়েছিল, যেখানে জন আগে থেকেই ওই সিন্দুকের অপেক্ষায় ছিল। আর পানির প্রচণ্ড চাপের মধ্যে জন ওই সিন্দুকের লক খোলার কাজে লেগে পড়ে। ঠিক তখনই টিম খবর পেয়ে যায় যে পুলিশ তাদের দিকে দ্রুত এগিয়ে আসছে, আর তাদের হাতে মাত্র 7 মিনিট সময় রয়েছে। কিন্তু জন একেবারেই ঘাবড়ায় না। সে নিজের দক্ষতার উপরে পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা রেখেছিল, আর এখন সকলের ভরসাও শুধুমাত্র জনের উপরে আটকে ছিল। জন একেবারে শান্ত মাথায় লকের প্রত্যেকটা প্যাচ বোঝার চেষ্টা করতে থাকে। বাইরে থেকে তার সঙ্গীরা অস্থির হয়ে সময় গুনছিল, কিন্তু জনের চেহারায় বিন্দুমাত্র কোনো ভয় বা টেনশন কিছুই ছিল না। আর ফাইনালি অবশেষে কয়েক মিনিট পরে সেই সিন্দুকটা খুলে যায়। সিন্দুক খুলতে সকলের চোখ একেবারে চকচক করে ওঠে, কারণ ভেতরে সোনার ইটের এক বিশাল পাহাড় রাখা ছিল। তাই কোনো সময় নষ্ট না করে পুরো টিম দ্রুত সোনাগুলো তাদের স্পেশাল ব্যাগে ভরতে শুরু করে। সবাই জানতো যে যদি 1 মিনিটও দেরি হয়ে যায় তাহলে পুলিশ তাদের কাছে পৌঁছে যাবে। তো কিছুক্ষণ পর যতটুকু সোনা তোলা সম্ভব ছিল ঠিক ততটুকু নিয়ে সবাই এখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে রব তখনও পুলিশকে খালের গোলকধাঁধায় আটকে রেখেছে। সে ইচ্ছে করে পুলিশদের উল্টাপাল্টা রাস্তায় ঘোরাতে থাকে, যাতে করে টিমের বাকিরা শান্তিমতো চুরি করে বেরিয়ে যেতে পারে।
তো এরপর প্ল্যানের শেষ অংশ শুরু হয়ে যায়, যেখানে বড় দুটো নৌকা ধীরে ধীরে খালের মাঝখানে এসে রাস্তা একেবারে আটকে দেয়। রব একেবারে ঠিক সময়ে নিজের বোট ঘুরিয়ে বেরিয়ে যায়, কিন্তু পেছন থেকে আসা পুলিশের নৌকা সোজা বালিতে ভর্তি একটা জাহাজে আটকে যায়। ব্যাস, এখানেই পুলিশের ধাওয়া করা একেবারে শেষ। তো এভাবেই নিজেদের কোনো সঙ্গীকে না হারিয়ে এবং পুলিশের হাতে ধরা না পড়ে পুরো টিম কোটি কোটি ডলারের সোনা নিয়ে নিরাপদে বেরিয়ে যায়। সবাই নিজেদের এই সফলতায় প্রচণ্ড খুশি ছিল, কারণ এই চুরিটা একেবারে সেভাবেই সম্পন্ন হয়েছে যেভাবে চার্লি প্ল্যান করেছিল। তো যাই হোক, কিছুক্ষণ পর পুরো টিম বরফে ঢাকা পাহাড়ে গিয়ে পৌঁছায়। চারিদিকে ঠান্ডা বাতাস বইছিল, কিন্তু সকলের চেহারায় বিজয়ের আনন্দ একেবারে স্পষ্ট দেখা যাচ্ছিল। কারো বিন্দুমাত্র ধারণাতেও ছিল না যে আসল বিপদ পুলিশ নয়, বরং তাদের নিজেদের টিমের ভেতরেই লুকিয়ে রয়েছে। তো যাই হোক, পাহাড়ের মাঝে পুরো টিম শান্তিতে বসে তাদের জয়ের আনন্দ উদযাপন করতে শুরু করে। জন চার্লির অসাধারণ প্ল্যানিংয়ের প্রশংসা করে চার্লিকে বলে, তুমি এই মিশনটা একেবারে নিখুঁতভাবে শেষ করেছো। পরিবেশটা এখন বেশ হালকা হয়ে যায়, আর সবাই নিজেদের ভাগের টাকা নিয়ে গল্প করতে শুরু করে যে তারা এই টাকাগুলো দিয়ে কে কী করবে। কিন্তু এইসব কিছুর মাঝেও একজন মানুষ ছিল যে কিনা সবার থেকে আলাদা হয়ে একেবারে চুপচাপ বসেছিল, আর তার নাম হলো স্টিভ। বাইরে থেকে তাকে খুশি দেখালেও তার মাথার ভেতরে অন্য কিছু চলছিল। তার নজর বারবার সোনায় ভর্তি ওই ব্যাগগুলোর দিকে যাচ্ছে। তো কিছুক্ষণ পর সবাই এখন বাসে বসে সেখান থেকে রওনা দিয়ে দেয়, আর যখনই তাদের গাড়ি একটা বড় ব্রিজের কাছে পৌঁছায়, তখনই হঠাৎ সামনে আর পেছন থেকে দুটো গাড়ি এসে তাদের রাস্তা আটকে দেয়। সবাই কিছু একটা বুঝে ওঠার আগে বেশ কয়েকজন অস্ত্রধারী লোক বাসটাকে চারিদিক থেকে ঘিরে ফেলে, আর ঠিক তখনই সব থেকে বড় ধাক্কাটা আসে, কারণ ওই লোকগুলো অন্য কারো নয়, বরং স্টিভের নিজের লোক ছিল। স্টিভ নিজে বন্দুক হাতে সামনে চলে আসে, আর নিজের সঙ্গীদের দিকে সে বন্দুকের নিশানা তাক করে ফেলে। আর সেই মুহূর্তে সবাই বুঝতে পারে যে তাদের নিজেদেরই সঙ্গী তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জন রেগে গিয়ে স্টিভকে বোঝানোর চেষ্টা করে। জন বলে যে তুমি যদি এই ভুলটা করো, তাহলে একদিন আমরা ঠিকই তোমাকে খুঁজে বের করব। কিন্তু লোভে অন্ধ হয়ে যাওয়া স্টিভ কারো কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। পরের মুহূর্তে সে কোনো রকম দ্বিধা ছাড়াই জনের উপরে গুলি চালিয়ে দেয়। গুলি লাগার সাথেই সবাই একেবারে আকাশ থেকে পড়ে। বাকিরা কিছু করে ওঠার আগেই রব সাথে সাথে বাসটা ঘুরিয়ে নেয়, আর সেটাকে সোজা বরফে জমে যাওয়া লেকের দিকে ছুটিয়ে দেয়, কারণ এখন তাদের কাছে বাঁচার এটাই শেষ রাস্তা ছিল। পরের মুহূর্তে বাসটা রেলিং ভেঙে সোজা বরফের লেকে গিয়ে পড়ে। গাড়িটা দ্রুত পানির গভীরে ডুবতে শুরু করে, আর বাইরে দাঁড়িয়ে স্টিভ অনাবরত গুলি চালাতে থাকে, যাতে করে তাদের মাঝে কেউ যদি বেঁচেও যায় সে যেন বের হতে না পারে আর গুলি খেয়ে মারা যায়। তো যাই হোক, কিছুক্ষণ পরে জনের লাশ পানির উপরে ভেসে ওঠে। সেটা দেখে স্টিভের মুখে এক ভয়ঙ্কর রাক্ষসী হাসি ফুটে ওঠে। সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে জনের মতো বাকিরাও লেকের ভেতরে মারা গেছে, হয় গুলি খেয়ে নয়তো ঠান্ডায়। সে সকল সোনাগুলো নিয়ে নিজের লোকেদের সাথে এখান থেকে বেরিয়ে চলে যায়। কিন্তু স্টিভ একটা অনেক বড় ভুল করে ফেলে, কারণ বাসের ভেতরে থাকা ইমার্জেন্সি অক্সিজেন সিলিন্ডারের কারণে চার্লি আর তার বাকি সঙ্গীরা তখনও বেঁচে ছিল। কিছুক্ষণ পর তারা কোনো রকমে লেক থেকে বাইরে বের হতে সফল হয়, আর তীরে পৌঁছানোর সাথে সাথে চার্লি সবার আগে জনের কাছে ছুটে যায়। সে নিজের গুরুর লাশ বুকে জড়িয়ে ধরে প্রচণ্ড কষ্টে সেখানেই বসে পড়ে। যে তাকে এই দুনিয়ার সবথেকে বড় চুরি করা শিখিয়েছিল, আজ সেই মানুষটাই চিরকালের জন্য তার কাছ থেকে হারিয়ে গেছে, তাও আবার নিজেদেরই আপন লোকের বিশ্বাসঘাতকতার কারণে। তো যাই হোক, ঠিক সেই মুহূর্তেই চার্লি নিজের মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। এখন এটা শুধুমাত্র সোনা ফেরত নেওয়ার কোনো মিশন ছিল না, কারণ এখন এটা সেই মানুষটার কাছ থেকে বদলা নেবার লড়াই ছিল যে কিনা লোভের বশবর্তী হয়ে নিজের সঙ্গীদেরকে ধোঁকা দেয় আর জনের প্রাণ নিয়ে নেয়। তো দেখতে দেখতে পুরো একটা বছর কেটে যায়। চার্লি আর তার টিম অনাবরত স্টিভের খোঁজ করার কাজে লেগেছিল। অবশেষে তারা খবর পেয়ে যায় যে স্টিভ এখন লস অ্যাঞ্জেল শহরে বসবাস করছে, কিন্তু সে চুরি করা সকল সোনাগুলো একটা নতুন আর চরম অ্যাডভান্স সিন্দুকের ভেতরে লুকিয়ে রেখেছে, যেটাকে খোলা কারোই কম্য ছিল না। চার্লি বুঝতে পারে যে যদি তাদের সোনা ফেরত পেতে হয়, তাহলে সবার আগে ওই সিন্দুকটাকে খুলতে হবে। ঠিক তখনই তার জনের মেয়ে স্টেলার কথা মনে পড়ে যায়। সে তার বাবার কাছ থেকে সিন্দুক খোলার দক্ষতা অনেক আগেই শিখেছিল, আর এখন হয়তো সেই তাদের শেষ ভরসা ছিল। চার্লি স্টেলার সঙ্গে দেখা করতে পৌঁছে যায়, আর সে তাকে পুরো 1 বছর আগে হওয়া সেই বেইমানির ব্যাপারে সবকিছু খুলে বলে।
যে কিভাবে স্টিভ লোভে পড়ে পুরো টিমকে ধোঁকা দিয়েছিল আর জনের প্রাণ নিয়ে নিয়েছিল। এই সব কিছু সে স্টেলাকে খুলে বলে। চার্লি পরিষ্কারভাবে বলে যে আমার কাছে এখন সোনার চেয়ে আমার গুরুর মৃত্যুর বদলা নেওয়াটাই বেশি প্রয়োজন। কিন্তু স্টেলা তার কথা শুনে সাথে সাথে মানা করে দেয়। স্টেলা বলে যে আমার বাবা তোমার সাথে গিয়েছিল আর কখনো উনি ফিরে আসেনি। আমি আর এই চুরির দুনিয়ার অংশ হতে চাই না। বাবার মতো আমিও অকালে মরতে চাই না। চার্লি এখন আর স্টেলাকে বোঝানোর চেষ্টা করে না। সে শুধুমাত্র এই কথাটাই বলে সেখান থেকে চলে যায় যে আমিও জনকে আমার বাবা বলেই মানতাম, আর স্টিভ তোমাকে যেমন এতিম করেছে আমার কাছ থেকেও আমার বাবার মতো গুরুকে ছিনিয়ে নিয়ে আমাকেও এতিম করে দিয়েছে। তো যাই হোক, সেই রাতে স্টেলা অনেকক্ষণ ধরে নিজের বাবাকে মনে করতে থাকে আর অবশেষে সে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে যদি এতে করে তার বাবার খুনির শাস্তি হয়ে যায় তাহলে সে এই মিশনের অংশ অবশ্যই হবে, কারণ সে তো তার বাবার খুনিকে এভাবে ছেড়ে দিতে পারে না। তো এখন পরদিন সকালবেলায় স্টেলা পুরো টিমের সঙ্গে গিয়ে দেখা করে। চার্লি একে একে সকলের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। যেমন ল্যাল ছিল কম্পিউটার আর হ্যাকিংয়ের জিনিয়াস, লেফটিয়ার ছিল এক্সপ্লোসিভের মাস্টার, রব এমন একজন ড্রাইভার ছিল যে কিনা যে কোনো কঠিন রাস্তা দিয়ে গাড়ি বের করে নিতে পারত। আর এখন এই পুরো টিম আরও একবার প্রস্তুত ছিল, তবে এবার শুধুমাত্র চুরি করার জন্য নয়, বরং নিজেদের অধিকার ফেরত নেওয়ার জন্য আর নিজেদের সবথেকে প্রিয় গুরুর মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য। তো এখন কিছুক্ষণ পরে পুরো টিম লস অ্যাঞ্জেল শহরে পৌঁছে যায়। এখন তাদের প্রথম উদ্দেশ্য ছিল স্টিভের প্রত্যেকটা নড়াচড়ার উপরে নজর রাখা। ল্যাল তার কম্পিউটার সিস্টেমের সাহায্যে তার বাড়ি আর সিকিউরিটি নেটওয়ার্কের সকল তথ্য জোগাড় করতে শুরু করে দেয়। আর খুব জলদি তারা জানতে পারে যে স্টিভ নিজের বাড়িকে কোনো দুর্গের চেয়ে কম বানায়নি। সব জায়গাতে হাইটেক সিকিউরিটি সিস্টেম, ক্যামেরা আর অ্যালার্ম লাগানো ছিল। এর উপরে পুরো সিস্টেমটা এমন একটা কোম্পানির ছিল যেটাকে আজ পর্যন্ত কেউ হ্যাক করতে পারেনি, আর তাই এই দুর্গের ভেতরে ঢোকা প্রায় অসম্ভব ছিল। এই কারণে চার্লি একটা নতুন প্ল্যান বানায়। সে বলে যে প্রথমে যেভাবেই হোক বাড়ির ভেতরে ঢুকে পুরো বিল্ডিংয়ের একটা ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে সিন্দুকটা আসলে কোথায় লুকানো রয়েছে। তো এই কাজের জন্য স্টেলাই সবথেকে সঠিক মানুষ ছিল, কারণ স্টিভ স্টেলাকে চিনত না। অন্যদিকে যদি টিমের কোনো পুরনো সদস্য তার সামনে যেত তাহলে স্টিভ সাথে সাথে বুঝে যেত যে চার্লি আর বাকিরা এখনও বেঁচে আছে, আর সে অবশ্যই তাদেরকে মেরে ফেলার চেষ্টাও করত। তো যাই হোক, এখন প্ল্যান অনুযায়ী টিম প্রথমে স্টিভের বাড়িতে কেবল কানেকশন খারাপ করে দেয়, আর যখন স্টিভ কমপ্লেন করে তখন আসল টেকনিশিয়ানের বদলে স্টেলা কোম্পানির ইউনিফর্ম পরে রিপেয়ার ইঞ্জিনিয়ার সেজে সেই বাড়ির ভেতরে চলে যায়। তার কাপড়ে একটা ছোট্ট ক্যামেরাও লাগানো ছিল, যাতে করে বাইরে বসে থাকা পুরো টিম বাড়ির প্রত্যেকটা কোণা লাইভ দেখতে পারছিল। এখন সবার নজর শুধু স্টেলার উপরে ছিল, কারণ যদি তার সামান্য কোনো ভুল হয়ে যেত তাহলে পুরো মিশনটাই শুরু হবার আগে শেষ হয়ে যেতে পারে। তো এখন স্টেলা পূর্ণ আত্মবিশ্বাসের সাথে স্টিভের বাড়িতে গিয়ে পৌঁছায়। গার্ড তার আইডি কার্ড চেক করে আর তাকে ভেতরে যাওয়ার অনুমতি দিয়েও দেয়, কিন্তু যেই না সে সামনের দিকে এগোয় তখনই দুটো বড় গার্ড ডগ তার দিকে ছুটে চলে আসে। কিছুক্ষণের জন্য তারও মনে হয় যে এখন বুঝি তার আসল পরিচয় ফাঁস হয়ে যাবে, কিন্তু ঠিক তখনই স্টিভ সেখানে এসে পড়ে আর কুকুরগুলোকে পিছিয়ে যাওয়ার ইশারা করে। স্টেলা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর ভেতরে চলে যায়। ওদিকে বাইরে বসে থাকা পুরো টিম ক্যামেরার সাহায্যে প্রত্যেকটা জিনিস খুবই সাবধানে লক্ষ্য করছিল। স্টিভ তাকে বাড়ির ভেতরে নিয়ে যায়, আর কথার ফাঁকে ফাঁকে সে তার ধন সম্পদ আর আলিশান জীবনের বড়াই করতে শুরু করে। কিন্তু স্টেলার পুরো ধ্যান জ্ঞান শুধুমাত্র একটা জিনিসের উপরেই ছিল, সেটা হলো ওই সিন্দুকটা যেটার ভেতরে কোটি কোটি ডলারের স্বর্ণ লুকানো ছিল। তো যাই হোক, কিছুক্ষণ পরে দুজন অফিসের কাছে গিয়ে পৌঁছায়, আর সুযোগ পেতে স্টেলা চুপচাপ পাশের রুমের দরজা খুলে দেয়। ভেতরে তাকাতেই তার নজর সোজা ওই বড় সিন্দুকটার উপরে গিয়ে পড়ে, আর সে কোনো সময় নষ্ট না করে নিজের ক্যামেরা দিয়ে রুমের সকল দরকারি জিনিসপত্রগুলো রেকর্ড করে নেয়। কিন্তু ঠিক তখনই স্টিভ পেছন থেকে এসে পড়ে, আর তখন স্টিভ মুচকি এসে তাকে বলে, তুমি কি আজ রাতে আমার সঙ্গে ডিনার করবে? স্টিভের কথা শুনে ভেতর থেকে স্টেলার রক্ত যেন টকবক করে ফুটছিল, কারণ তার সামনে এমন একজন মানুষ দাঁড়িয়ে আছে যে কিনা তার বাবাকে প্রাণে মেরে ফেলেছিল। কিন্তু মিশন বাঁচানোর জন্য সে নিজেকে শান্ত রাখে আর শেষমেশ তার সঙ্গে ডিনারের জন্য রাজি হয়ে যায়। ওদিকে টিমের বেস ক্যাম্পে ল্যাল রেকর্ড করা ভিডিও ফুটেজ খুবই মনোযোগ দিয়ে দেখতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই স্টিভের পুরো ভিলার একটা ডিজিটাল ব্লুপ্রিন্ট সে তৈরি করে ফেলে।
এখন তারা বাড়ির প্রায় সকল রাস্তায় চিনে ফেলেছিল। কিন্তু ঠিক তখনই একটা নতুন সমস্যা সামনে এসে দাঁড়ায়। আসলে ওই সিন্দুকটা যেখানে ছিল সেখান থেকে মেইন গেটের মাঝখানের দূরত্ব অনেক বেশি ছিল। এখন এত ভারী ভারী সোনা হাত দিয়ে তুলে বাইরে আনা প্রায় অসম্ভব ছিল। তো কিছুক্ষণ পর্যন্ত সবাই এই ব্যাপারেই ভাবতে থাকে যে কিভাবে তারা এই সমস্যার সমাধান করবে। তখন এই ল্যাল ভিলার ম্যাপ দেখে তাদেরকে বলে যে দেখো, এই ভেতরের রাস্তাটা আসলে বেশ চওড়া, এখানে ছোট ছোট কয়েকটা গাড়ি খুব সহজেই ঢুকে যেতে পারবে। এই কথা শোনার সাথে সাথে চার্লির মাথায় একটা নতুন আইডিয়া এসে যায়। সে ভাবে যদি ছোট কোনো গাড়ি ভেতরে যেতে পারে তাহলে ওই গাড়িতে করে সোনা বাইরে নিয়ে আসা যাবে। টিম সাথে সাথে কয়েকটা ছোট গাড়ির টেস্টিং শুরু করে দেয়। সেগুলোর ভেতরে ভারী জিনিস রেখে আলাদা আলাদা রাস্তায় চালানো হয়। আর এত সব টেস্টের পরে জানা যায় যে তাদের এখন 3টে মিনি কুপার গাড়ির দরকার পড়বে। কিন্তু এখানে আরও একটা সমস্যা ছিল, কারণ সেই গাড়িগুলোর সাসপেনশন অতটা মজবুত ছিল না যে এতগুলো সোনার ওজন সেটা তুলতে পারবে। তাই রব তার একজন ভরসাদায়ক কার এক্সপার্টকে সেখানে ডেকে নেয়। সে কয়েকদিন ধরে অনেক পরিশ্রম করে 3টে মিনি কুপারকে একেবারে মডিফাই করে আরও বেশি শক্তিশালী আর পাওয়ারফুল বানিয়ে ফেলে। এখন এই ছোট ছোট গাড়িগুলো দেখতে সাধারণ গাড়ি মনে হলেও এগুলোর শক্তি আর পাওয়ার কোনো স্পোর্টস কারের চেয়ে কম ছিল না। ওদিকে স্টিভ চুরি করা সোনা বিক্রি করতে বেরিয়ে পড়ে। একজন জুয়েলারির ডিলারের সঙ্গে কথা বলার সময় ভুল করে ভেনিসের চুরির কথাটা তার মুখ থেকে বেরিয়ে যায়। ব্যাস, এই কথাটা ভেবেই স্টিভ অনেক চিন্তায় পড়ে যায়। তার ভয় হতে শুরু করে যে তার ওই চুরির গোপন কথাটা বাইরে না চলে আসে। আর এই ভয় থেকে সে এমন একটা পদক্ষেপ নিয়ে ফেলে যেটা পরবর্তীতে তার জন্য অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। স্টিভ এক মুহূর্ত না ভেবে জুয়েলারির ডিলারকে গুলি করে সেখানে মেরে ফেলে। এরপর জলদি জলদি সেখানে থাকা সোনা আর টাকা গুছিয়ে নিতে শুরু করে। তার উদ্দেশ্য একেবারে পরিষ্কার ছিল, যত তাড়াতাড়ি সম্ভব এই শহর ছেড়ে দেয়া। কিন্তু যখনই সে এখান থেকে বের হয় তার কিছুক্ষণ পরে আরেকজন লোক সেই দোকানে এসে পৌঁছায়। ভেতরের অবস্থা দেখে তার রীতিমতো জ্ঞান হারানোর উপক্রম হয়, কারণ মরে পড়ে থাকা মানুষটা তার খুবই কাছের একজন আত্মীয় ছিল, যে কিনা এক ভয়ঙ্কর ইউক্রেনিয়ান মাফিয়া দলের সঙ্গে যুক্ত ছিল। তাই এখন নিজের লোকের লাশ দেখে সে সাথে সাথে এটা কসম খায় যে সে এই খুনিকে কোনোভাবে বাঁচতে দেবে না। এখন স্টিভের পেছনে শুধুমাত্র চার্লির টিমই নয়, বরং একটা ভয়ঙ্কর মাফিয়া গ্যাংও পড়ে গিয়েছিল। ওদিকে চার্লি আর তার টিম নিজেদের প্রস্তুতিতে একেবারে ব্যস্ত ছিল। 3টে মডিফাইড মিনি কুপার একেবারে তৈরি ছিল তাদের জন্য। অন্যদিকে ল্যাল পুরো শহরের ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে ঢুকে ট্রাফিক লাইটস আর ক্যামেরার উপরে নিজের কন্ট্রোল একেবারে পাকাপোক্ত করে নেয়। এই সময়ের মাঝে স্টিভ স্টেলার সঙ্গে ডিনারে চলে যায়। আর কথাবার্তার মাঝে স্টেলার মুখ থেকে অজান্তেই এমন একটা কথা বেরিয়ে যায় যেটা তার বাবা জন সব সময় বলতো। এই কথাটা শোনার সাথে সাথে স্টিভ কিছুক্ষণের জন্য একেবারে চুপ হয়ে যায়। তার মনে হয় যেন এই কথাটা সে আগেও কোথাও শুনেছে। স্টেলার সাথে সাথে কথা ঘোরানোর চেষ্টাও করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ ঠিক তখনই চার্লি আর তার পুরো টিম রেস্টুরেন্টে এসে হাজির হয়। স্টিভ তাদেরকে বেঁচে থাকতে দেখে প্রচণ্ড চমকে যায়। সে এখন বুঝতে পেরে গিয়েছিল যে 1 বছর আগে লেকে ডুবে যাওয়া তার বন্ধুরা কেউই মারা যায়নি, বরং আজকে তার সঙ্গে হিসাব নিকাশ ঠিকঠাক করতে তারা আবারও ফিরে এসেছে। কিন্তু পরের মুহূর্তে সে আবারও নিজের সেই পুরনো অহংকারী রূপ ধারণ করে। সে বলে যে তোমরা যতই চেষ্টা করো না কেন, আমার কাছে থাকা সোনা কখনোই ফেরত নিতে পারবে না, কারণ আমার নতুন সিন্দুক তোমাদের দ্বারা খোলা একেবারেই অসম্ভব। স্টিভ তাদেরকে এটাও জানিয়ে দেয় যে সে নিজের বাড়ির পুরো সিকিউরিটি বদলে ফেলেছে। সে বলে যদি এখন তোমরা পুনরায় আমার বাড়িতে ঢোকার কথা ভাবো তাহলে শুধুমাত্র নিজেদের সময় নষ্ট হবে। এর পাশাপাশি সে স্টেলার বাবার নাম নিয়ে তাদের সঙ্গে মজা করতে শুরু করে। এই কথা শুনে স্টেলা নিজেকে আর সামলাতে পারে না। সে তার উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু রব আর চার্লি তাকে আটকে নেয়। চার্লি জানতো যে এখন রাগ দিয়ে নয়, বরং মাথা খাটিয়ে এই যুদ্ধে জিততে হবে। তো কিছুক্ষণ পরে পুরো টিম তাদের আস্তানায় ফিরে চলে আসে। পরিবেশটা কিছুটা হতাশাজনক ছিল, কারণ স্টিভ এখন পুরোপুরিভাবে সাবধান হয়ে গেছে। তখনই ল্যাল তার কম্পিউটারে একটা নতুন তথ্য খুঁজে পায়। সে জানতে পারে যে স্টিভ খুব শীঘ্রই এই সোনা শহরের বাইরে পাঠাতে চলেছে। এই খবরটা শোনার সাথে সাথে চার্লির মুখে হাসি ফুটে ওঠে।
সে বলে যে এখন আমাদের স্টিভের বাড়িতে ঢোকার কোনো দরকারই পড়বে না। যদি স্টিভ নিজেই সোনা বাইরে নিয়ে আসে তাহলে তো আমরা রাস্তাতেই পুরো খেল খতম করে দিতে পারবো। তো এবার আসলে তাদের আসল মিশন শুরু হতে চলেছিল, কারণ পরদিনই পুরো টিম নতুন প্ল্যানে কাজ করতে শুরু করে দেয়। ল্যাল জানতে পারে যে স্টিভ সোনা এয়ারপোর্টে পৌঁছে দিতে চলেছে। সেটার জন্য হাই সিকিউরিটি যুক্ত ট্রাক আর হেলিকপ্টার দুটোরই ব্যবহার করা হবে যাতে করে রাস্তায় কেউ তাকে আটকাতে না পারে। চার্লির সাথে সাথে পুরো কৌশল সবাইকে বুঝিয়ে বলে যে এবার হামলা স্টিভের বাড়িতে নয় বরং রাস্তাটাই হবে। কিন্তু এখানে একটা সমস্যা ছিল, আর সেটা হচ্ছে এয়ারপোর্টে পৌঁছানোর অনেকগুলো রাস্তা ছিল আর কেউই জানতো না যে স্টিভ কোন রাস্তাটা বেছে নেবে। তো এখানে চার্লি মুচকি হেসে বলে যে রাস্তা স্টিভ বেছে নেবে না, রাস্তা বেছে নেব আমরা বাধ্য করব স্টিভকে আমাদের পছন্দ মতো রাস্তায় যেতে। কারণ ল্যাল আগে থেকেই পুরো শহরের ট্রাফিক কন্ট্রোল সিস্টেম নিজের আয়ত্তে নিয়ে নিয়েছিল। এখন ট্রাফিক লাইটস আর ক্যামেরা সব কিছু তার ইশারাতেই চলবে। ওদিকে লেফটিয়ার চুপচাপ ওই সুড়ঙ্গের নিচে বিস্ফোরক লাগিয়ে দেয় যেখানে চার্লি ফাঁদ পাতার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে রব আর বাকি সঙ্গীরা নিজেদের মিনি কুপার নিয়ে নির্ধারিত সেই জায়গাতে পৌঁছে যায়। সবাই নিজেদের কাজ খুবই ভালোভাবে জানতো যে তাদের এখন কি করতে হবে। তো যাই হোক, কিছুক্ষণ পরে স্টিভের গাড়িবহর বেরিয়ে যায়, কিন্তু সেটা দেখে পুরো টিম একেবারে চমকে যায়। কারণ রাস্তায় একটা নয় বরং তিনটে একেবারে একই রকম সাজোয়া গাড়ি চলছিল। উপর থেকে স্টিভ নিজে হেলিকপ্টারে বসে পুরো বহরের উপরে নজরদারি করছিল। এখানে সবথেকে বড় চ্যালেঞ্জ তাদের সামনে এসে দাঁড়ায়, কারণ তিনটে ট্রাকের মাঝে শুধুমাত্র একটাতেই আসল সোনা ছিল। যদি চার্লির টিম কোনো ভুল ট্রাক বেছে নেয় তাহলে পুরো মিশন ওখানেই শেষ হয়ে যাবে। তাই এখন সকলের নজর শুধুমাত্র ল্যালের উপরে ছিল, কারণ আসল ট্রাক চেনার দায়িত্ব শুধুমাত্র তারই ছিল। ল্যাল সাথে সাথে শহরের ক্যামেরার লাইভ ফুটেজ দেখতে শুরু করে। সে তিনটে ট্রাকের স্পিড, ওজন আর মুভমেন্ট খুব ভালোভাবে মনোযোগ দিয়ে চেক করে। কিছুক্ষণের মধ্যে সে একটা ছোট পার্থক্য দেখতে পায়, কারণ এই তিনটের মাঝে একটা ট্রাক ছিল বাকি দুটো ট্রাকের তুলনায় বেশ ভারী আর সেটা একটু ধীরে ধীরে চলছিল। সে সাথে সাথে চার্লিকে বলে যে আসল সোনাগুলো ওই ট্রাকের ভেতরে আছে, আর এরই সাথে সাথে প্ল্যানের দ্বিতীয় অংশ শুরু হয়ে যায়। ল্যাল পুরো এলাকার ট্রাফিক লাইটসগুলো বদলে দেয় আর কয়েক মিনিটের মধ্যেই শহরের অনেক রাস্তায় লম্বা জ্যাম লেগে যায়। কিন্তু যেই রাস্তায় চার্লি তার টিমের সঙ্গে অপেক্ষা করছিল সেখানকার সকল লাইটস অনবরত সবুজ হয়ে গিয়েছিল। তাই বাধ্য হয়ে স্টিভের গাড়িবহর ওই রাস্তাটাই ঘুরে চলে যায়। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে সে ধীরে ধীরে চার্লির পাতা ফাঁদে আটকে যাচ্ছে। ঠিক তখনই ল্যাল জানতে পারে যে মেট্রো রেল আর কয়েক সেকেন্ডের মধ্যে স্টেশন ছেড়ে বেরিয়ে যাবে। সে সাথে সাথে চার্লিকে খবরটা দিয়ে দেয় আর চার্লি একটুও দেরি না করে পুরো টিমকে সামনে এগোতে বলে। পরের মুহূর্তেই তিনটে মিনি কুপার ফুল স্পিডে মেট্রো স্টেশনের দিকে ছুটে চলে যায়। রাস্তায় অনেক বাধা আসে, কিন্তু রবের অসাধারণ ড্রাইভিংয়ের কারণে কেউই পিছনে পড়ে যায় না। কয়েক মুহূর্তের মধ্যে তিনটে গাড়ি স্টেশনের ভেতরে পৌঁছে যায় আর অন্যদিকে মেট্রো রেলও দ্রুত তাদের দিকে এগিয়ে আসতে থাকে। একেবারে শেষ সেকেন্ডে তিনটে মিনি কুপার ট্রেনের সামনে দিয়ে বেরিয়ে সুড়ঙ্গের ভেতরে পৌঁছে যায়। ঠিক সেই সময়ে ল্যাল নিজের সিস্টেম দিয়ে ওই ট্রেনটাকেই থামিয়ে দেয়। এখন পুরো সুড়ঙ্গটা বাইরের দুনিয়া থেকে একেবারে আড়ালে চলে গিয়েছিল, আর এখন আসল চুরি শুরু হতে চলেছিল। সুড়ঙ্গের ভেতরে পৌঁছানোর সাথে সাথে পুরো টিম যে যার মতো জায়গা সামলে নেয়। কয়েক মুহূর্তের মধ্যেই পুরো সোনায় ভর্তি সাজোয়া ট্রাকও সেখানে পৌঁছে যায়। আর যেই না সেই নির্ধারিত জায়গায় এসে ট্রাকটা থামে, সাথে সাথে লেফটিয়ার বিস্ফোরণ ঘটিয়ে দেয়। আর বিস্ফোরণের সাথে সাথে রাস্তার একটা বিশাল অংশ ভেঙে যায় আর পুরো ট্রাকটা সোজা নিচে তৈরি করা গর্তে গিয়ে পড়ে। উপর থেকে দেখলে মনে হচ্ছিল যেন সেখানে কিছুই হয়নি। অন্যদিকে হেলিকপ্টারে বসে থাকা স্টিভ হঠাৎই ট্রাকটাকে গায়েব হতে যেতে দেখে অনেক ঘাবড়ে যায়। সে সাথে সাথে নিজের লোকেদেরকে ওই গাড়ির ব্যাপারে খোঁজ নিতে শুরু করতে বলে। এদিকে চার্লি আর তার টিম কোনো সময় নষ্ট না করে ট্রাকের কাছে পৌঁছে যায়। রব টিয়ার গ্যাস ছেড়ে দেয়, যার ফলে ভেতরে থাকা সিকিউরিটি গার্ডেরা কয়েক সেকেন্ডের মধ্যে অজ্ঞান হয়ে যায়। এরপর চার্লি ট্রাকের দরজা খুলে দেয়, কিন্তু যখনই স্টেলা সিন্দুকটা দেখে সে কিছু মুহূর্তের জন্য একেবারে চুপ হয়ে যায়, কারণ এটা সেই সিন্দুকটা ছিলই না যেটাকে সে স্টিভের বাড়িতে দেখেছিল। স্টিভ একদম শেষ মুহূর্তে পুরো লকিং সিস্টেমটাই বদলে ফেলেছে।
স্টেলার সাথে সাথে বুঝতে পারে যে এই সিন্ধুকে একটা বিশেষ সুরক্ষা সিস্টেম লাগানো রয়েছে। যদি তারা তাড়াহুড়ো করে ড্রিল চালায় তাহলে ভেতরে লাগানো গ্লাস ভেঙে যাবে, তাহলে সিন্ধুকটা চিরকালের জন্য পার্মানেন্টলি লক হয়ে যাবে, আর তখন কোটি কোটি ডলারের সোনা কখনোই বাইরে বের করা যাবে না। এখন পুরো মিশনের দায়িত্ব শুধুমাত্র স্টেলার কাঁধেই ছিল। বাইরে সময় দ্রুত পেরিয়ে যাচ্ছে আর ভেতরে সবার নিঃশ্বাস যেন আটকে আছে, কারণ যদি স্টেলার সামান্য একটা ভুলও হয়ে যেত তাহলে এত বছরের সকল পরিশ্রম ওই জায়গাতেই শেষ হয়ে যেত। স্টেলা গভীর একটা নিঃশ্বাস নেয় আর নিজেকে পুরোপুরি শান্ত করে ফেলে। তার নিজের বাবা জনের শেখানোর প্রত্যেকটা কথা তার মনে পড়ে যায়। সে বুঝে গিয়েছিল যে এখানে জোর খাটিয়ে আসলে কোনো লাভ নেই, বরং ধৈর্য আর সঠিক টাইমিং এখানে বেশি কাজে আসবে। সে ধীরে ধীরে লকের আওয়াজ শুনে প্রত্যেকটা মেকানিজম বোঝার চেষ্টা করতে থাকে। বাইরে চার্লি আর তার বাকি সঙ্গীরা অনবরত সময়ের দিকে নজর রাখছিল। প্রত্যেকটা পেরিয়ে যাওয়া সেকেন্ড তাদের জন্য বিপদ বাড়িয়ে দিচ্ছিল, আর অনেক চেষ্টা করার পরে অবশেষে একটা হালকা ক্লিকের আওয়াজ আসে। আর পরের মুহূর্তেই সেই বিশাল সিন্দুকটা যায় খুলে, যেটার ভেতরে সে কোটি কোটি ডলারের স্বর্ণ রাখা ছিল, যেটা 1 বছর আগে স্টিভ ধোঁকা দিয়ে তাদের কাছ থেকে নিয়ে পালিয়েছিল। এটা দেখে পুরো টিমের মুখে হাসি ফুটে ওঠে। তাই এক মুহূর্ত দেরি না করে সবাই সেই সোনার ইটগুলো 3টে মিনি কুপারের ভেতরে রাখতে শুরু করে, আর কয়েক মিনিটের মধ্যেই পুরো গোল্ড তাদের গাড়িতে শিফট হয়ে যায়। এখন তাদের পরবর্তী লক্ষ্য ছিল সেখান থেকে নিরাপদে বেরিয়ে যাওয়া, কিন্তু তখন স্টিভের লোকেরা সুড়ঙ্গ পর্যন্ত পৌঁছে যায়। 2 তরফ থেকে গুলি চলতে শুরু করে, আর রব তার অসাধারণ ড্রাইভিং স্কিল দেখিয়ে মিনি কুপারগুলোকে ফুল স্পিডে সুড়ঙ্গের বাইরে বের করে নেয়। পেছন থেকে স্টিভের হেলিকপ্টারও তাদের পিছু ধাওয়া করতে থাকে, আর এবার শহরের রাস্তায় এক মারাত্মক ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়ে যায়। 3টে মিনি কুপার আলাদা আলাদা রাস্তায় বেরিয়ে যায়, আর ওদিকে ল্যাল অনবরত ট্রাফিক লাইটসগুলো বদলে তাদের জন্য রাস্তা পরিষ্কার করে দিতে থাকে। অন্যদিকে স্টিভ যে কোনো মূল্যে নিজের সোনা ফেরত পেতে চাচ্ছিল। 3টে মিনি কুপার এদিকে বিদ্যুতের বেগে শহরের রাস্তায় ছুটে যাচ্ছে। পেছন থেকে স্টিভ হেলিকপ্টারে করে প্রত্যেকটা মুহূর্তে তাদের লোকেশন দেখছিল। সে তার লোকেদেরকে অনবরত তাদের পেছনে লাগিয়ে দেয়, কিন্তু চার্লির টিম প্রত্যেকটা মোড়ে তাদের থেকে 1 ধাপ করে এগিয়ে যায়। কিছুক্ষণ পরে চার্লি ইচ্ছে করে নিজের গাড়িটা আলাদা রাস্তায় ঘুরিয়ে দেয়। তার উদ্দেশ্য একটাই ছিল স্টিভের পুরো মনোযোগ নিজের দিকে টেনে নেওয়া, যাতে করে তার বাকি সঙ্গীরা শান্তিতে নিরাপদে সোনা নিয়ে বেরিয়ে যেতে পারে। স্টিভও কোনো কিছু না ভেবে তার পিছু পিছু যেতে থাকে, আর অবশেষে দুজন সামনাসামনি চলে আসে। হেলিকপ্টার অনেক নিচ দিয়ে উঠছিল, আর তখনই সেই হেলিকপ্টারের ব্লেড চার্লির গাড়ির একেবারে কাছাকাছি পৌঁছে যায়। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে চার্লি হয়তো আর বাঁচবে না, কিন্তু সে একদম সঠিক সময়ে গাড়িটা সামলে নেয় আর এক ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে বেঁচে যায়। এরপর স্টিভ হেলিকপ্টার থেকে নিচে লাফিয়ে পড়ে আর রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা গাড়ি ছিনিয়ে নেয়। তারপর সে আবারও চার্লির পিছু নেওয়া শুরু করে, আর ওদিকে টিমের বাকিরা আগে থেকেই ঠিক করা একটা জায়গাতে পৌঁছে যায়, আর 3টে মিনি কুপারকে দ্রুত ট্রেনের কামরায় তুলতে শুরু করে। স্টিভও কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায়। সে রেঞ্জকে একজন দিনমজুর ভেবে তার কাছে যায় আর তাকে টাকা দিয়ে ট্রেনের দরজা খোলানোর চেষ্টা করে, কিন্তু তার বিন্দুমাত্র ধারণাও ছিল না যে রেঞ্জও আগে থেকেই চার্লির পুরো পরিকল্পনার একটা অংশ হয়ে গিয়েছিল। তাই যেই না ট্রেনের দরজাটা খোলে তখনই সামনে চার্লিকে মুচকি হাসতে দেখা যায়। তাকে দেখে স্টিভ বুঝতে পারে যে এবার পুরো খেল তার হাত থেকে বেরিয়ে গেছে। চার্লি একেবারে শান্ত গলায় স্টিভকে বলে যে 1 বছর আগে তুমি আমাদেরকে ধোঁকা দিয়ে সোনা ছিনিয়ে নিয়েছিলে, তাই না? কিন্তু আজকে সেই সোনায় আবার নিজের আসল মালিকদের কাছে ফিরে এসেছে। এই কথা শোনার সাথে সাথে স্টিভ রাগে বন্দুক বের করে চার্লির দিকে তাক করে। সে শেষবারের মতো নিজের সোনাগুলো ফেরত চেয়ে বলে যে আমাকে আমার স্বর্ণগুলো ফেরত দিয়ে দাও। কিন্তু সে কিছু করার আগে তার পেছনে 2জন অস্ত্রধারী লোক এসে দাঁড়ায় আর সোজা তার ঘাড়ে বন্দুক ঠেকিয়ে দেয়। স্টিভ ঘাবড়ে গিয়ে পেছনে ঘোরে, আর তখনই সে বুঝতে পারে যে এরা হলো সেই ইউক্রেনিয়ান মাফিয়ার লোক যার আত্মীয়কে সে নিজে খুন করেছিল। এবার সে বুঝতে পারে যে চার্লি আগে থেকেই সে মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়েছে। নিজের প্রাণ বাঁচানোর জন্য স্টিভ তাদের নিজেদের মধ্যে লড়াই লাগানোর চেষ্টা করে, কিন্তু চার্লি আগে থেকেই সোনার একটা বড় অংশ মাফিয়া বসকে দেওয়ার চুক্তি করে ফেলেছিল। তাই এখন কেউই স্টিভের কথা শোনার জন্য একেবারে প্রস্তুত ছিল না।
এই ফাঁকে স্টেলা সামনে এগিয়ে যায়। সে স্টিভের চোখের দিকে তাকিয়ে একটা জোরালো ঘুষি মারে, আর অবশেষে সে নিজের বাবার মৃত্যুর বদলা নিয়ে নেয়। অন্যদিকে মাফিয়ার লোকেরা স্টিভকে ধরে নিজেদের সাথে নিয়ে যায়, আর এখন তার পরিণতি কী হবে সেটা বোঝার জন্য নিশ্চয়ই কোনো উত্তরের দরকার পড়বে না। ওদিকে চার্লি, স্টেলা আর তাদের পুরো টিম নিজেদের সোনা ফিরে পেয়ে গিয়েছিল। সবাই হাসি খুশিতে সেখান থেকে বেরিয়ে পড়ে। ঠিক তখনই চার্লির জনের বলা শেষ কথাটা মনে পড়ে, যেখানে জন বলেছিল চোর দুই রকমের হয়, এক হলো তারা যারা বেঁচে থাকার জন্য চুরি করে, আর দ্বিতীয় হলো তারা যারা চুরির জন্যই বেঁচে থাকে। কখনোই এই দ্বিতীয় ধরনের চোর হইও না। এই শিক্ষার সাথে সাথে দুর্দান্ত এই চুরি আর প্রতিশোধে ভরপুর গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো মুভিটা দেখতে দেখতে আমার বলিউডে তৈরি অভিষেক বচ্চনের একটা মুভির কথা মনে পড়ে গেল, নামটা আমি ভুলে গেছি, সম্ভবত প্লেয়ার্স নাম ছিল মেবি। তো আজকে বুঝতে পারলাম যে প্লেয়ার্স মুভিটা তাহলে এই ইতালিয়ান জব থেকে মানে কপি পেস্ট করা, অথচ আমি যখন প্রথমবারের মতো প্লেয়ার মুভিটা দেখেছিলাম তখন বুঝতেই পারিনি যে এটা কোনো মুভির কপি হতে পারে। যাই হোক, কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।